আসছে? না, এখন একটু আসে। আসা শুরু হয়েছে? না, আসছে, দুজন আসছে, হুম? দুজন আসছে, 5 জন। দুইজনকে দেখা যাচ্ছে? 400 জন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসিএস উদ্যমের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। ঈদ পরবর্তী আমরা আজকে লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি। লাইভ ক্লাসটা আমরা 5 তারিখ থেকে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের অধিকাংশ প্রতিযোগী বা শিক্ষার্থী ঢাকার বাইরে থাকার কারণে একটু দেরি হয়ে গেল। যেহেতু ঢাকার বাইরে অনেক জায়গাতেই নেট পাওয়া যায় না, তাদের অনুরোধের কারণেই আমরা একটু দেরি করে ফেলেছি। আজকে 10 তারিখ লাইভ ক্লাস শুরু হয়ে গেল। আজকে আমাদের সঙ্গে থাকছেন যে 38তম বিসিএস ক্যাডার, এডুকেশন ক্যাডার, আইসিটি, আয়াতুল্লাহ আল নোমান। আজকে ক্লাস যে কনফিডেন্স, আগের যে কনফিডেন্স, বর্তমান যাদেরকে নিয়ে গ্রেডের যে টিচারদের নিয়ে আমরা বিশেষ উদ্যম চালু করেছি, সেখান থেকেই ঢাকা সহ সারা বাংলাদেশে ক্লাস নিয়েছে। এখানকার স্টুডেন্ট ছিল। আমি আশা করছি যে আয়াতুল্লাহ আল নোমান আজকে অনেক ভালো ক্লাস নেবে। তার ক্লাস থেকেই, কিন্তু শুধু ক্লাস থেকেই এতগুলো প্রশ্ন যে কমন পড়েছে আমরা অবাক হয়েছি। খাতার ভেতর থেকে কম্পিউটার সায়েন্স থেকে, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে কোশ্চেন থাকে হচ্ছে 15টি, এবং তার সবগুলো ক্লাসের ভেতর থেকে একদম স্টুডেন্টের খাতায় লেখা ছিল, সেখান থেকেই 9টি বা 10টি প্রশ্ন কিন্তু কমন ছিল। এটা এতগুলো প্রশ্ন কিন্তু আসলে খাতার ভেতর থেকে কমন পাওয়াটা কিন্তু অনেক কঠিন। যে কারণে আমরা আশা করছি যে কম্পিউটার সায়েন্সের ক্লাসগুলো আমরা আয়াতুল্লাহ আল নোমান তাকে দেওয়ার চেষ্টা করব। অনেক ভালো ক্লাস নেবে। সে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছে এবং কম্পিউটার সায়েন্সেই কিন্তু টিচার, আইসিটির টিচার, 38তম বিসিএস ক্যাডার। তো এখন আমরা আজকে 1 নম্বর লেকচার দিয়ে শুরু করতে যাচ্ছি। আপনারা যারা আমাদের শুনছেন সারা বাংলাদেশে, খুব মনোযোগ দিয়ে শোনা দরকার। এর আগেও আপনাদের একটা কথা আমি বারবার বলেছি, যে যেখানে আপনারা আছেন এমন একটি জায়গায় আপনি খাতা কলম নিয়ে বসে যান যেখানে আপনাকে কেউ কোনো প্রকার ডিস্টার্ব করবে না। ঠিক আছে? এমনও তো হতে পারে যে আজকের ক্লাস থেকেই 1টি বা 2টি প্রশ্ন কমন পাওয়ার কারণে আপনি বিসিএস প্রিলিতে পাশ করে গেলেন। আমি কিন্তু এর আগেও বলেছি যে আপনি প্রিলি পাস করে আমার কাছে আসেন, ভাইবা পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। এই দায়িত্ব কেন বলি? প্রমাণিত হয়েছে যে আমার কাছে যারা প্রিলি পাস করেছে এখনো পর্যন্ত আল্লাহর রহমে একজনও রিটেনে কিন্তু ফেল করেনি। আয়াতুল্লাহ আল নোমান এখানকার স্টুডেন্ট ছিল, সে ভালো করেছে, এখান থেকে ভালো করেছে, এখানে টিচার। এজন্য আপনারা যে যেখান থেকে শুনছেন আপনারা সবাই ভালো করবেন। আমি সব স্টুডেন্টের জন্য প্রত্যাশা করি, দোয়া করি, এবং মনে প্রাণে আমি চাই সেটা হচ্ছে যে আপনি বিসিএস ক্যাডার হবেন। আর সেটা যদি আপনার ভাগ্যে না থাকে, অন্তত ফার্স্ট ক্লাস অফিসার যেন আপনি হতে পারেন। তো ঠিক আছে, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। শেষে খুব জরুরি 3 থেকে 4 মিনিট আমি কথা বলবো আপনাদের সঙ্গে। এখন শুরু হচ্ছে আইসিটির ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আপনারা মনোযোগ সহকারে ক্লাসে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এটা আমার প্রথম লাইভ ক্লাস, হয়তোবা ফ্লুয়েন্সিতে সমস্যা থাকতে পারে। তো যতটুকু সমস্যা থাকে আপনারা এটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আজকে কম্পিউটার সায়েন্স ক্লাস নেওয়া শুরু করলাম। আজকে প্রথম হলো ফার্স্ট লেকচারটা। এই লেকচারটা অনেক ইম্পর্ট্যান্ট। তো আশা করি আপনারা
মনোযোগ দিয়ে শুনবেন এবং পুরো টাইমটুকু আমার ক্লাসটা এনজয় করবেন এবং কিছু জ্ঞান অর্জন করবেন। লাইভ ক্লাসে সেহেতু আসলে আমি আগেই বলে রাখছি যে ফ্লুয়েন্সিতে কোনো সমস্যা থাকতে পারে, তবে তারপরেও আমি যে তথ্যগুলো দিব সেটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আপনাদের আসলেই অনেক ফায়দা হবে বলতে পারে। তো আমি শুরু করতেছি। আর আপনাদের মেইন যে বিষয়টা, ক্লাস নেওয়ার শুরুতেই যেহেতু ফার্স্ট ক্লাস, আমি বলে রাখি যে অনেকে ভাবে, আমরা জানি প্রিলিতে 200 মার্কস, তার মধ্যে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে 15 মার্কস। এখানে অনেকে ভাবে যে আমি কম্পিউটার তথ্য প্রযুক্তি ব্যাকগ্রাউন্ডের না, তো এখান থেকে পড়াশোনা করবো না, আমরা তো আরও অনেক মার্কস আছে সেখান থেকে, আর এটা তো কঠিন সাবজেক্ট, এটা থেকে মার্কস কমন আসবে না, এটা সেটা। আসলে এরকম কিছুই না। কম্পিউটার থেকে মূলত সবসময় বেসিক কোশ্চেনগুলো আসে। তো কম্পিউটার পড়ার জন্য বা এই করলে আমার যদি লেকচারগুলো আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। কারণ এখানে আমি যেভাবে লেকচারগুলো দিয়ে দেবো, আমি চাইবো যে আপনারা খাতায় তুলবেন, আমি সেইভাবেই লেকচারগুলো বলবো। তো আপনাদেরকে আমি সময় দেবো, তো আপনারা লেখার চেষ্টা করবেন। আমার আজকের বিষয় কম্পিউটার। এখানে আমরা জানবো কম্পিউটারের ইতিহাস, প্রজন্ম, কম্পিউটার কত প্রকার, কি কি, কম্পিউটারের বিভিন্ন আবিষ্কারের প্রথম দিকে কি টাইপের কম্পিউটার ছিল সেগুলা। তো এখন আমরা শুরু করছি কম্পিউটার। এটা কি? হ্যাঁ, ঠিক আছে। কম্পিউটার আধুনিক তথ্য প্রযুক্তির কেন্দ্রীয় টুল হলো কম্পিউটার। লাউডলি বলুন। আধুনিক তথ্য প্রযুক্তির কেন্দ্রীয় টুল হলো কম্পিউটার। বর্তমানকালে আমরা কম্পিউটার ছাড়া আমাদের আধুনিক যুগ চিন্তাই করতে পারি না। তো এই জন্য বলা হয়, আমরা যাই করি না কেন দেখবেন যে আমরা সব কিছুর সাথে আমাদের কম্পিউটার জড়িত। এই জন্য বলা হয় আধুনিক তথ্য প্রযুক্তির কেন্দ্রীয় টুল হলো কম্পিউটার। কম্পিউটার গ্রিক শব্দ কম্পিউট হতে এসেছে, যার অর্থ হিসাবকারী বা গণনাকারী যন্ত্র। ঠিক আছে, যার অর্থ হিসাবকারী বা গণনাকারী যন্ত্র। কম্পিউটার মূলত কাজ করে কিভাবে? কম্পিউটার মূলত মানুষ ইনস্ট্রাকশন দেয়। কম্পিউটার তো নিজে নিজে কাজ করতে পারে না, মানুষ ইনস্ট্রাকশন দেয়, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী দ্রুত নির্ভুলভাবে কাজ করে। আপনারা ভালো করে শুনবেন, কম্পিউটার কিন্তু নিজে নিজে কাজ করতে পারে না। কম্পিউটারকে একজন ইনস্ট্রাকশন দেয়, একজন অপারেটর থাকে, সে যে কমান্ড দেয় সেই কমান্ড অনুযায়ী কম্পিউটার কাজ করে। কম্পিউটারে কিছু প্রোগ্রাম সেট করা থাকে, সেই প্রোগ্রাম অনুযায়ী ইনস্ট্রাকশন দিলে কম্পিউটার নির্ভুলভাবে কাজ করতে পারে। আমরা জানি আনুমানিক 1375 থেকে 1425 সালে কম্পিউটার শব্দটির উৎপত্তি। এটুকু আপনারা মনে রাখবেন, 1375 থেকে 1425 সালের মধ্যে কম্পিউটার শব্দটির উৎপত্তি। এবার আমরা জানবো কম্পিউটার আবিষ্কার হওয়ার আগে কিছু জিনিস আবিষ্কৃত হয়েছিল, সেইগুলো। তার মধ্যে মূলত প্রথমটা হলো অ্যাবাকাস। অ্যাবাকাস হলো প্রথম কম্পিউটার, যা সেই সময় শুধুমাত্র বেসিক অ্যারিথমেটিক অপারেশন মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গমূল, বর্গ এগুলা করতে পারত। এজন্য বলা হয় অ্যাবাকাস হলো প্রথম কম্পিউটার। এরপরে আসেন প্যাসকালের। এগুলো মূলত কম্পিউটার না, কিন্তু কম্পিউটার তৈরির প্রথম দিকে ধাপ। প্যাসকালের 1642 সালে, আমি আবার বলছি 1642 সালে ফরাসি যুবক ব্লেইজ প্যাসকালের যন্ত্রটি আবিষ্কার করে। এবার লিখবেন ক্যালকুলেটর। প্রাচীন রোমে গণনার জন্য এক প্রকার নুড়ি ব্যবহার করা হতো। সেই নুড়িকে রোমান ভাষায় ক্যালকুলি বলা হতো। এই ক্যালকুলি থেকেই ক্যালকুলেটর শব্দটির উৎপত্তি। এটা মনে রাখবেন। এখন খুবই একটা ইম্পর্টেন্ট তথ্য দিব, সেটা আপনারা খাতায় লিখে রাখবেন, অবশ্যই লিখে রাখবেন। 1671 সালে গডফ্রাই
গটফ্রাইড ভন লিবনিজ, গটফ্রাইড ভন লিবনিজ খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। 1671 সালে গটফ্রাইড ভন লিবনিজ ক্যালকুলেটর আবিষ্কার করেন। গটফ্রাইড ভন লিবনিজ ক্যালকুলেটর আবিষ্কার করেন, এটা খুবই ইম্পর্টেন্ট। 1671 সাল, 1671 সাল গটফ্রাইড ভন লিবনিজ ক্যালকুলেটর আবিষ্কার করেন। এবার আরেকটা ইম্পর্টেন্ট তথ্য লিখবেন, লগারিদম, এটাও ইম্পর্টেন্ট। জন নেপিয়ার, জন নেপিয়ার 1614 সালে লগারিদম আবিষ্কার করেন। লগারিদম, আপনারা তো লগারিদমের নাম অবশ্যই শুনছেন। জন নেপিয়ার 1614 সালে লগারিদম আবিষ্কার করেন। আরেকটা ছিল স্লাইড রুল, স্লাইড রুল 1622 সালে, এটা যে লিখছি এটা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছি। উইলিয়াম অথরেট 1622 সালে উইলিয়াম অথরেট স্লাইড রুল আবিষ্কার করেন, স্লাইড রুল আবিষ্কার করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু ল্যাপটপে সাউন্ড ভালো পাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। আপনার সাউন্ড একটু বাড়িয়ে নিন। টিচার লাউডলি বলছেন, চেষ্টা করছেন, আপনারা শোনার চেষ্টা করুন, হেডফোন ব্যবহার করুন, হ্যাঁ, বা সাউন্ড একটু বাড়িয়ে নিন, ঠিক আছে, এই আর কি। আবার নেট স্লো থাকার কারণে সাউন্ড সমস্যা হয় আর কি, ঠিক আছে, ওকে। এবার আর একটা যন্ত্র, পাঞ্চ কার্ড, আপনারা অবশ্যই নাম শুনে থাকবেন। পাঞ্চ কার্ড, পাঞ্চ কার্ড এক প্রকার শক্ত কাগজের তৈরি কার্ড, যা এর উপর অবস্থিত ছিদ্রের উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে ডিজিটাল তথ্য প্রকাশ করে। এখানে তথ্য সংরক্ষণ করা যায়। হারমান হোলিরিথ সর্বপ্রথম, আমি আবার লিখছি, এটা একটা ইম্পর্টেন্ট, লিখবেন। হারমান হোলিরিথ এই পাঞ্চ কার্ডে সর্বপ্রথম তথ্য সংরক্ষণ করেন। হারমান হোলিরিথ সর্বপ্রথম পাঞ্চ কার্ডে তথ্য সংরক্ষণ করেন। বস্ত্রশিল্পে নকশা প্রণয়নের জন্য এই কার্ড ব্যবহার করা হয়। বস্ত্রশিল্পে নকশা প্রণয়নের জন্য এই কার্ড ব্যবহার করা হয়। এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য দিব, আপনারা অবশ্যই খাতায় লিখে রাখবেন। জোসেফ মেরি জ্যাকার্ড, জোসেফ মেরি জ্যাকার্ড জোসেফ মেরি জ্যাকার্ড বস্ত্রশিল্পে নকশা প্রণয়নের জন্য সর্বপ্রথম এই পাঁচ কার্ডের ব্যবহার করেন। এবার লিখবেন কম্পিউটারের বৈশিষ্ট্য। কম্পিউটারের বৈশিষ্ট্য থেকে সবসময় একটা না একটা কোশ্চেন আপনারা পাবেন, যে কোনো পরীক্ষা একবার না একবার পাবেন, এটা ইম্পর্টেন্ট। তথ্যগুলো এমনভাবে আসতে পারে যে কোনটি সত্য এর ভিতর থেকে, বা কোনটি সত্য নয়। তো আমি যে কয়েকটা বৈশিষ্ট্য লিখে দিব, আপনারা মনে রাখার চেষ্টা করবেন। কম্পিউটারের বৈশিষ্ট্য, খুব দ্রুত হিসাব করতে পারে, সেকেন্ডে প্রায় 2 কোটি। খুব দ্রুত হিসাব করতে পারে, সেকেন্ডে প্রায় 2 কোটি, সেকেন্ডে প্রায় 2 কোটি। নির্ভুলভাবে হিসাব করতে পারে, সূক্ষ্মতা, বিশ্বাসযোগ্যতা। এবার যেটা বলবো সেটা মনে রাখবেন অবশ্যই। কম্পিউটারের বর্তমানকালে সবচেয়ে আধুনিক যে বৈশিষ্ট্য, সেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। আমি আবার বলছি, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা অবশ্যই এটার নাম শুনে থাকবেন। তো এটা আসে অবশ্যই যে কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয়, ওইখানে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর একটা থাকবে বুদ্ধি বিবেচনা। তো বুদ্ধি বিবেচনাটা না, কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা, সেটা কম্পিউটারের বৈশিষ্ট্য, কিন্তু বুদ্ধি বিবেচনাটা কম্পিউটারের বৈশিষ্ট্য নয়। কারণ কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি নাই, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, বা কম্পিউটারে বর্তমানকালে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আছে, সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা দেওয়া হয়। যার প্রকৃষ্ট উদাহরণ বলে বর্তমানকালের রোবট সোফিয়া। ঠিক আছে, এবার আসবেন, আপনারা অবশ্যই চার্লস ব্যাবেজের নাম শুনে থাকবেন। লেখেন, একটা হেডিং দিবেন, চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ 1622 সালে
ডিফারেনশিয়াল ইঞ্জিন নামে একটি ইঞ্জিন আবিষ্কার করে এবং 1633 সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে আর একটি ইঞ্জিন আবিষ্কার করেন। তো যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, ওই অ্যানালিটিক্যাল ইঞ্জিনে আধুনিক কম্পিউটারে কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়। এই জন্য বলা হয় চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় কি জন্য? অ্যানালিটিক্যাল ইঞ্জিনে আধুনিক কম্পিউটারে কিছু বৈশিষ্ট্য পাওয়া যায় তাই। এবার লিখবেন কম্পিউটারের প্রজন্ম, লিখবেন প্রথম প্রজন্ম। প্রথম প্রজন্ম, কম্পিউটারের প্রথম প্রজন্মে আপনারা লিখবেন যে এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা লিখবেন যে ভ্যাকুয়াম টিউব, খুবই স্টার দিয়ে রাখবেন। ভ্যাকুয়াম টিউব, ভ্যাকুয়াম টিউব ব্যবহৃত হয়। এখনকার কম্পিউটারে যেমন মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয়, কিন্তু ওই সময় এই মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় না, এই জন্য বলা হয় ভ্যাকুয়াম টিউব। সেই সময় যেটা ভ্যাকুয়াম টিউব বা বাংলায় বলবে বায়ুশূন্য বাল্ব, এটা ইম্পর্টেন্ট মনে রাখবেন। ভ্যাকুয়াম টিউব বা বায়ুশূন্য বাল্ব ব্যবহৃত হয়। এখানে অনেক তাপ উৎপন্ন হয়, কাজের গতি অনেক কম। তারপর এখানে আউটপুট প্রদানের জন্য এটা লিখে রাখবেন অবশ্যই যে আউটপুট প্রদানের জন্য পাঞ্চ কার্ড ব্যবহৃত হয়। পাঞ্চ কার্ড ব্যবহৃত হয়, পাঞ্চ কার্ড ব্যবহৃত হয়। আর এই সময় যে কম্পিউটারগুলো ছিল সেগুলো অনেক বড় আকৃতির ছিল। এই কম্পিউটারে আপনারা প্রজন্মটা লিখে রাখতে পারেন, প্রজন্মের সময়কাল 1946 থেকে 1959। প্রথম প্রজন্ম, আমার হেডিং হবে প্রথম প্রজন্মের কম্পিউটার। প্রথম প্রজন্মের কম্পিউটার 1946 থেকে 1959। এখন আমি কিছু প্রথম প্রজন্মের কম্পিউটারের নাম বলে যাব, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন যে তথ্যগুলো দেব খুবই ইম্পর্টেন্ট, আপনারা খাতায় লিখে রাখার চেষ্টা করবেন। মার্ক ওয়ান, মার্ক ওয়ান লিখবেন, মার্ক ওয়ান লিখবেন, নিচে লিখবেন প্রথম বৈদ্যুতিক কম্পিউটার। প্রথম বৈদ্যুতিক কম্পিউটার, মার্ক ওয়ান, প্রথম বৈদ্যুতিক কম্পিউটার। এটা আবিষ্কার করেন হাওয়ার্ড এইচ আইকেল। হাওয়ার্ড এইচ আইকেল এবং হাওয়ার্ড এইচ আইকেল এবং আইবিএম কোম্পানি। এই জন্য বলা হয় যে যদি বলা হয় যে কম্পিউটারের আবিষ্কারক কে, তাহলে অবশ্যই আবিষ্কারক এক জিনিস, জনক আর এক জিনিস। তো এখানে হলো আবিষ্কারক। আবিষ্কারকটা কে আপনারা এটা কিন্তু সবসময় ভুলে যাবেন, একটা আবিষ্কারক আর একটা জনক। এইখানকে তাহলে আধুনিক কম্পিউটার আবিষ্কারক কে? হাওয়ার্ড এইচ আইকেল। আর প্রথম বৈদ্যুতিক কম্পিউটার কোনটি? মার্ক ওয়ান। তাহলে মূলত প্রথম কম্পিউটার আমরা কোনটা পেলাম? মার্ক ওয়ান। এবার আসবেন ABC, লিখবেন বাইনারি ভিত্তিক, বাইনারি গণিত ভিত্তিক প্রথম কম্পিউটার। বাইনারি, বাইনারি গণিত ভিত্তিক কম্পিউটার। আপনারা জানেন কম্পিউটার শুধু 0 আর 1 বোঝে। বাইনারি কি জানেন? বাই মানে কত? 2। কম্পিউটার কয়টা ডিজিট বুঝে? 2টা ডিজিট, 0 আর 1। তো প্রথম যে ধারণা বাইনারি গণিত ভিত্তিক প্রথম যে কম্পিউটার সেটা কোনটা? ABC। এবার লিখবেন ইনিয়াক, ইনিয়াক প্রথম পূর্ণাঙ্গ, এটা লিখবেন খুবই ইম্পর্টেন্ট, প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার বা প্রথম পূর্ণাঙ্গ বৈদ্যুতিক কম্পিউটার। মার্ক ওয়ান হলো প্রথম বৈদ্যুতিক কম্পিউটার, কিন্তু এখানে এটা সম্পূর্ণ ছিল না। কিন্তু তাহলে প্রথম পূর্ণাঙ্গ কম্পিউটার কোনটি? ইনিয়াক, ইনিয়াক। বুঝতে পারছেন? এবার লিখবেন অ্যাডস্যাক, অ্যাডস্যাক প্রথম প্রোগ্রাম সংরক্ষিত বিশিষ্ট কম্পিউটার। অ্যাডস্যাক প্রথম প্রোগ্রাম সংরক্ষিত বিশিষ্ট কম্পিউটার, মানে এর আগে যত কম্পিউটার ছিল তাতে সেভ করা যেত না। আমরা এখন কি করি? কম্পিউটারে হার্ড ডিস্ক আছে, আমরা সেখানে কি করি? অনেক কিছু সেভ করে রাখি। তো এর আগে যতগুলো কম্পিউটার ছিল এখানে কম্পিউটার কিছু সেভ করে রাখা যেত না,
তাহলে এই অ্যাডসাকে এসে প্রথম কম্পিউটারে কিছু সেভ করে রাখা যেত। তাহলে প্রথম প্রোগ্রাম সংরক্ষিত বিশিষ্ট কম্পিউটার কোনটি? অ্যাডসাক। আর এই প্রোগ্রাম সংরক্ষণের জন্য এখন আমাদের কি সিলিকন চিপ আছে, কিন্তু ওই সময় কিছু ছিল হার্ড ডিস্ক, বর্তমান কি সিলিকন চিপ দিয়ে তৈরি হয়, বুঝতে পারছেন? আর এই সময় যেটা ছিল এই অ্যাডসাকের সময় লিখবেন যে প্রথম প্রোগ্রাম সংরক্ষণের জন্য মার্কিউরি ডিলে লাইন্স বলবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট তথ্য, মার্কিউরি ডিলে লাইন্স, মার্কিউরি ডিলে লাইন্স। তাহলে প্রথম প্রোগ্রাম সংরক্ষণের জন্য, প্রথম প্রোগ্রাম সংরক্ষণের জন্য যেটি ব্যবহৃত হয় সেটি কি? মার্কিউরি ডিলে লাইন্স। এবার লিখবেন অ্যাডভ্যাক, অ্যাডভ্যাক, অ্যাডভ্যাক লিখবেন। কম্পিউটারে যে প্রথম বাইনারি ব্যবহার করা যায় এই ধারণাটা দেন জন ভন নিউম্যান। জন ভন নিউম্যান এই ধারণাটা দেন এবং তিনি সেটা এই অ্যাডভ্যাক কম্পিউটারে সেই তথ্যটা প্রকাশ করেন। তো এই জন্য বলা হয় যে আধুনিক কম্পিউটারের জনক, আধুনিক এটা মনে রাখবেন যে কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ, আর আধুনিক কম্পিউটারের জনক লিখবেন কম্পিউটার। আমি একটা তথ্য এখন বলে যাব, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন যে কম্পিউটারের আবিষ্কারক হাওয়ার্ড এইচ আইকেন, কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ, আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান, জন ভন নিউম্যান। তাহলে কম্পিউটারের আবিষ্কারক হাওয়ার্ড এইচ আইকেন, কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ, আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান। তথ্যগুলো কিন্তু অনেক বইয়ে অনেক রকম আছে, এগুলো আমার গবেষণার ফল। আমি কিন্তু সুন্দর করে আপনাদের তথ্যগুলো দিয়ে যাচ্ছি, পারলে লিখে রাখবেন। এবার লিখবেন বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম কম্পিউটার, বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম কম্পিউটার। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম কম্পিউটার ইউনিভ্যাক 1, ইউনিভ্যাক 1 বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম কম্পিউটার। ইউএনআইভিএসি বলে দিও তাহলে। ইউএনআইভিএসি, ইউএনআইভিএসি ইউনিভ্যাক 1। তাহলে বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম কম্পিউটার কোনটি? ইউনিভ্যাক 1। এবার লিখবেন দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। এতক্ষণ যতগুলো কম্পিউটারের নাম বললাম এগুলো ছিল সবই প্রথম প্রজন্মের কম্পিউটার। এবার লিখবেন হেডিং দিবেন দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। আপনারা লিখেন 1G 2G। জি মানে জানেন, পরীক্ষা আসে প্রায় যে জি কিসের জন্য ব্যবহৃত হয়েছে? জি মানে জেনারেশন, জেনারেশন বাংলা প্রজন্ম। তাহলে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার, এই প্রজন্মের সময়কাল 1959 থেকে 1965, 1959 থেকে 1965। আমার প্রথম প্রজন্মের কম্পিউটারে কি ব্যবহৃত ছিল? বায়ুশূন্য বাল্ব বা ভ্যাকুয়াম টিউব। এখানে ব্যবহৃত হবে ট্রানজিস্টর, এখানে ব্যবহৃত হবে ট্রানজিস্টর। লিখবেন এখানে খুব ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখবেন যে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে কোনটি ব্যবহৃত হয়? ট্রানজিস্টর, ট্রানজিস্টর খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, ট্রানজিস্টর। তারপর আগের থেকে এই কম্পিউটার অবশ্যই প্রথম প্রজন্ম থেকে দ্বিতীয় প্রজন্ম। TRANSISTOR ট্রানজিস্টর, ট্রানজিস্টর TRANSISTOR ট্রানজিস্টর। প্রথম দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার তাহলে কি ব্যবহৃত হয়? ট্রানজিস্টর ব্যবহৃত হয়। এবার লিখবেন যে প্রথম প্রজন্মের তুলনায় দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের দ্রুত গতি এবং এখানে কম তাপ উৎপন্ন হয়, আর এইখানে সর্বপ্রথম মনিটরের সাহায্যে আউটপুট দেখানো হয়। আর যে আমরা যে ল্যাঙ্গুয়েজের নাম শুনছি এখানে লিখবেন যে ফোরট্রান এবং কোবল ল্যাঙ্গুয়েজ এই দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়। এখন লিখবেন হেডিং দিবেন ট্রানজিস্টর। ট্রানজিস্টর খুবই একটা ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন আসে। লিখবেন 1948 সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে, 1948 সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে ট্রানজিস্টর আবিষ্কৃত হয়। 1948 সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে ট্রানজিস্টর আবিষ্কৃত হয়। খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, অনেকবার আসছে পরীক্ষায়। যদি কোনো সময় অপশনে 1948 না থেকে 1947 থাকে তাহলে আপনার 47 দিবেন, কিন্তু যদি 48 থাকে অবশ্যই 48 দিবেন। যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে
ট্রানজিস্টর আবিষ্কৃত হয়। খুবই একটা ইম্পর্টেন্ট তথ্য। আর ট্রানজিস্টর কে কে আবিষ্কার করেন? ট্রানজিস্টর লিখবেন জন বার্ডিন, উইলিয়াম শকলে, ওয়াল্টার ব্রাটেইন, এই তিনজন মিলে ট্রানজিস্টর আবিষ্কার করেন। এখন আর একটা ইম্পর্টেন্ট তথ্য বলতেছি, ইলেকট্রনিক পরীক্ষা আসে প্রায়, যে ইলেকট্রনিক যুগের বিপ্লব কখন শুরু হয়, কি আবিষ্কারের মধ্য দিয়ে ইলেকট্রনিক যুগের বিপ্লব শুরু হয়? উত্তরটা হবে ট্রানজিস্টর। ট্রানজিস্টর আবিষ্কারের মধ্য দিয়ে ইলেকট্রনিক যুগের বিপ্লব শুরু হয়। আরও একটা ইম্পর্টেন্ট তথ্য অবশ্যই লিখে রাখবেন, এই সবগুলো তথ্য নিচে স্টার স্টার দিয়ে লিখে রাখবেন। ট্রানজিস্টর মূলত অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক হিসেবে কাজ করে। অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক হিসেবে কাজ করে। অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক, বিবর্ধক মানে যা বাড়িয়ে দেয়। মনে করেন এখানে তাহলে মানে বিষয়টা কি হচ্ছে, যে ট্রানজিস্টর এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যাতে দুর্বল সংকেত দিলে সেই সংকেতটা আরেকটা বড় শক্তিশালী সংকেত হিসেবে আউটপুট প্রদান করে। এটাই হলো ট্রানজিস্টর। বুঝতে পারছেন? এবার লিখবেন তৃতীয় প্রজন্মের কম্পিউটার, 1965 থেকে 1971। তৃতীয় প্রজন্মের কম্পিউটার 1965 থেকে 1971। আমরা জানি প্রথম প্রজন্মের কম্পিউটারে বায়ুশূন্য বাল্ব বা ভ্যাকুয়াম টিউব ব্যবহৃত হয়, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টর ব্যবহৃত হয়, তৃতীয় প্রজন্মের কম্পিউটারেও এরকমের একটা জিনিস ব্যবহৃত হয়। বা সেটা লিখবেন প্রথম আইসি এর ব্যবহার শুরু হয়। আইসি এর ব্যবহার শুরু হয়। আইসি এর ব্যবহার শুরু হয়। আইসি কি জিনিস? আইসি হলো, আইসি এর পূর্ণরূপ পরীক্ষা আসে। আচ্ছা, আইসির পূর্ণরূপটা লিখবেন ইন্টিগ্রেটেড তুমি এগুলো সরো সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট বা বাংলায় লিখবেন অতি ক্ষুদ্র সমন্বিত বর্তনী চিপ। আমি কি বলে যাবো? অতি ক্ষুদ্র সমন্বিত বর্তনী চিপ। অতি ক্ষুদ্র লিখবেন, পরীক্ষা আসে অনেকবার, যে অনেকবারই আসছে যে আইসি কি? আইসি অতি ক্ষুদ্র সমন্বিত বর্তনী চিপ। অতি ক্ষুদ্র সমন্বিত বর্তনী চিপ। এবার লিখবেন আইসি ট্রানজিস্টর, ক্যাপাসিটর, রেজিস্টরের সমন্বয়ে গঠিত। ট্রানজিস্টর এই তিনটা জিনিসের সমন্বয়ে, মানে এই একটা চিপে এই ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর একসাথে থাকে, একসাথে মিলে যে চিপটা তৈরি হয় সেটা হলো আইসি। ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর, তার মানে ট্রানজিস্টর দিয়ে আইসি তৈরি হয়। বুঝতে পারছেন? ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর এই তিনটা সমন্বয়ে আইসি গঠিত হয়। এবার আর একটা ইম্পর্টেন্ট তথ্য অবশ্যই লিখে রাখবেন, যে 1958 সালে জ্যাক ক্যালভি, 1958 সালে জ্যাক ক্যালভি আইসি আবিষ্কার করেন। লিখবেন আইসি ভিত্তিক টু টাইমস অনেকে লিখতে পারছেন না, তো টু টাইমস বলে আচ্ছা, টু টাইমস আস্তে আস্তে টু টাইমস তৈরি হবে। আইসি ভিত্তিক প্রথম কম্পিউটার, আইসি ভিত্তিক প্রথম কম্পিউটার B2500 এবং B3500। আইসি ভিত্তিক প্রথম কম্পিউটার B2500 এবং B3500। আইসি ভিত্তিক প্রথম কম্পিউটার B2500 এবং B3500 খুব ইম্পর্টেন্ট। আর একটা লিখবেন আইসি ভিত্তিক প্রথম ডিজিটাল কম্পিউটার, ওটা ছিল কম্পিউটার, এরপরটা হবে ডিজিটাল কম্পিউটার। আইসি ভিত্তিক প্রথম ডিজিটাল কম্পিউটার IBM সিস্টেম 360। IBM সিস্টেম 360 আইসি ভিত্তিক প্রথম ডিজিটাল কম্পিউটার। এবার লিখবেন চতুর্থ প্রজন্মের কম্পিউটার। চতুর্থ প্রজন্মের কম্পিউটার 1971 থেকে বর্তমান। লিখবেন VLSI এর ব্যাপক ব্যবহার। VLSI এর ব্যাপক ব্যবহার। এই VLSI এটা ইম্পর্টেন্ট একটা তথ্য, এটা জানতে হবে যে VLSI কি, এর ইম্পর্টেন্ট। এটি আপনারা এইটুকু জেনে রাখবেন যে
কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে শর্ট ফর্মটা প্রায় আসে। ব্যাংকে বলেন, বিসিএস বলেন, কোনো একটা না একটা শর্ট ফর্ম আসবেই। তো শর্ট ফর্মগুলো জেনে রাখবেন। ভিএলএস এর পূর্ণরূপ ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। লেখার পর একটু সরে আসুন, একটু কথা বলে দিন। ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, যাদের নেট একটু স্লো আছে, হয়তো ঢাকার বাইরে বা যেখান থেকে আপনারা দেখছেন, নেট স্লো থাকার কারণে কিন্তু লেখাটা অস্পষ্ট আসে। তো এটা তো আমাদের ভিডিওটা থাকবে, যারা দেখতে পাচ্ছেন না টেনশনের কোনো কারণ নেই, এটা পরেও আপনি আবার দেখে নিতে পারবেন। আমরা এটা রেখে দেবো আর কি, আজকের ক্লাসটা রেখে দেব, ঠিক আছে? এই জন্য টেনশনের কোনো কারণ নেই। চেষ্টা করুন, টিচার কিন্তু বলছে এবং লিখছে, হ্যাঁ লেখা না গেলে তো যখন বলছে দুটোই কিন্তু ফলো করতে হবে। লেখা না বুঝতে পারলে তো শুনেও তো লেখা যায়, তাই না? এবং ডাবল তো রিপিট করছে, এই জন্য একটু মনোযোগী হতে হবে। ওকে, থ্যাংক ইউ। যখন সামনাসামনি ক্লাস নেওয়া হয় তখন অনেক সুবিধা হয়। সামনে স্টুডেন্ট থাকে, তারা যদি কিছু না বুঝতে পারে তখন বলা যায়। তো যাই হোক, লাইভে আপনারা চেষ্টা করবেন আমার সাথে থাকার জন্য। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট দিবেন, তখন আমি বুঝতে পারবো যে আপনাদের কী সমস্যা হচ্ছে, কোথায় বুঝতে পারছেন না। তো ভিএলএস এর পূর্ণরূপ ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এখানে লিখবেন যে এইখানে সবচেয়ে কম্পিউটার, বর্তমানে আমরা যে কম্পিউটার পাই ছোট আকৃতির কম্পিউটার, লিখবেন মাইক্রো কম্পিউটারের আবির্ভাব। মাইক্রো কম্পিউটারের আবির্ভাব এই চতুর্থ প্রজন্মের কম্পিউটারে শুরু হয়। মাইক্রো কম্পিউটারের আবির্ভাব। তাহলে লিখবেন মাইক্রো প্রসেসরের ব্যাপক ব্যবহার। মাইক্রো প্রসেসরের একটা ট্রিপল স্টার, 4টা স্টার দেবেন, খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা আসতে পারে যে মাইক্রো প্রসেসর সর্বপ্রথম কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়, সেটা কোনটা? মাইক্রো প্রসেসর চতুর্থ প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়। তাহলে একটু আমরা রিপিট করি। প্রথম প্রজন্মের বায়ুশূন্য বাল্ব বা ভ্যাকুয়াম টিউব, দ্বিতীয় প্রজন্মে ট্রানজিস্টর, আচ্ছা তৃতীয় প্রজন্মে আইসি, চতুর্থ প্রজন্মে এসে মাইক্রো প্রসেসর। বুঝতে পারছেন? খুবই ইম্পর্টেন্ট, তথ্যগুলো মনে রাখবেন। এবার আসি, ট্রানজিস্টর আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে। আইসি আবিষ্কার করেন জ্যাক ক্যালভি। ও মাইক্রোপ্রসেসরের তো একজন আবিষ্কারক আছে, ডক্টর টেড হক। এটা স্টুডেন্ট বুঝতে পেরেছিল, তিনজন আবিষ্কারকের নাম। ট্রানজিস্টরের কেউ কেউ নাকি ট্রানজিস্টরের 3জন আবিষ্কারকের নাম বুঝতে পারেনি, আমি লিখে দিচ্ছি, উপরে লিখে দিচ্ছি। ট্রানজিস্টরের 3জন আবিষ্কারক: লেখার পর একটু সরে যাবে। জন বার্ডিং, উইলিয়াম শকলে, ওয়াল্টার ব্রাটেল। সরে আসছে, লিখে নেন। হ্যাঁ, সরে আসছে, আমি লিখে সরে আসছি, লিখে নিন। আমি তারপরে বলছি, মুখে মুখে বলছি, আপনারা শুনেন যদি বুঝতে না পারেন। জন বার্ডিং, উইলিয়াম শকলে, ওয়াল্টার ব্রাটেইন। জন বার্ডিং, উইলিয়াম শকলে, ওয়াল্টার ব্রাটেইন। জন বার্ডিং, উইলিয়াম শকলে, ওয়াল্টার ব্রাটেইন। এখানে আরেকটা তথ্য আপনারা লিখতে পারেন যে ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার টিএক্সও। ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার কি? টিএক্সও। ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার টিএক্সও। ট্রানজিস্টর ভিত্তিক প্রথম, এখানে এটা একটা ইম্পর্টেন্ট তথ্য মনে রাখবেন, অবশ্যই ট্রিপল স্টার দিয়ে রাখবেন। ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার PDP-8। ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার PDP-8। ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার PDP-8। ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার TXO। এবার আসেন চতুর্থ প্রজন্মের কম্পিউটারে, যেখানে গেছিলাম, মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসরের আবিষ্কারককে। তথ্য প্রযুক্তিতে আপনারা অবশ্যই কঠিন কিছু পরীক্ষা আসবে না, ভিতরে ডিপ কিছু আসবে না। আবিষ্কারক কে, কিছু বৈশিষ্ট্য, কত সালে আবিষ্কার হয়েছে,
এইগুলাই মূলত ইম্পর্টেন্ট। তো এত ভয় পাওয়ার কিছু নেই। আমি মনে করি সবচেয়ে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে মান শুকানো ইজি, একটু কষ্ট করলেই হবে। তো লিখবেন মাইক্রো প্রসেসর কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়? চতুর্থ প্রজন্মের। মাইক্রো প্রসেসর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, এটা ইম্পর্টেন্ট মনে রাখার সুবিধা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় 1971 সালে, আর 1971 সালেই মাইক্রো প্রসেসর আবিষ্কার করা হয়। ডক্টর টেড হপ মাইক্রোপ্রসেসর আবিষ্কার করেন। ডক্টর টেড হপ মাইক্রোপ্রসেসর আবিষ্কার করেন 1971 সালে। কত সালে? 1971 সালে ডক্টর টেড হপ। তাহলে যে মাইক্রোপ্রসেসরটা আবিষ্কার করেছিল, সেই মাইক্রোপ্রসেসরটার অবশ্যই নাম জানতে হবে। সেই মাইক্রোপ্রসেসরটির নাম ইন্টেল 4004। এটা কিন্তু কম্পিউটার না, এটা হলো মাইক্রোপ্রসেসর। এই মাইক্রোপ্রসেসর, প্রথম মাইক্রোপ্রসেসরের নাম কি? ইন্টেল 4004। ইন্টেল 4004। এবার আসি, তাহলে মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটারটাও জানা দরকার। মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার অল্টেয়ার। মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার অল্টেয়ার, বাংলায় লিখে দিলাম যাতে আপনারা কনফিউজ না হন। ইট ইজ 880, নট 440। মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার অল্টেয়ার 880। ক্লিয়ার? এবার লিখবেন পঞ্চম প্রজন্মের কম্পিউটার। আমরা এখানে দুটো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য জানবো, এখানে আর কিছুই জানবো না। যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ব্যবহার শুরু হয়, বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ব্যবহার শুরু হয়, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ব্যবহার শুরু হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার শুরু হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর পূর্ণরূপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই পঞ্চম প্রজন্মের কম্পিউটার আমাদের রোবট সফটওয়্যার, তার মধ্যে কৃত্রিম মানে এআই দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? এখন লিখবেন বাংলাদেশে কম্পিউটারে, একটা হেডিং দিবেন, বাংলাদেশে কম্পিউটারের আবির্ভাব। বাংলাদেশে কম্পিউটারের আবির্ভাব। লিখবেন 1964 সালে 4টা কোশ্চেন আছে, একটা লাইনে 4টা কোশ্চেন আসবে, সবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের প্রথম তাহলে কম্পিউটার কত সালে আসে? 1964 সালে। জসিমউদ্দিন শিহাব শাহরিয়ার, আপনারা দেখতে পাচ্ছেন না বা ক্যামেরা ঠিকমতো ধরতে বলছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। আপনার ওখানে নেট প্রবলেম আছে, নেট স্লো আছে, যে কারণে লেখাগুলো ফেটে যায়, দেখা যায় না। হ্যাঁ, তা আপনি পরে দেখতে পারবেন আর কি। সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর আশালতা বলছে যে মাঝখানে লিখলে ভালো হয়, বা লিখে একটু সরে গেলে ভালো হয়। ওকে, থ্যাংক ইউ। 1964 সালে বাংলাদেশে সর্বপ্রথম কম্পিউটার আসে। লিখবেন এখানে 4টা ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো। 1964 সালে বাংলাদেশে সর্বপ্রথম কম্পিউটার আসে। তারপর লিখবেন এটা স্থাপিত হয় বাংলাদেশ পরমাণু শক্তি কেন্দ্রে। বাংলাদেশ পরমাণু শক্তি কেন্দ্রে। 1964 সালে বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে, স্থাপিত হয় বাংলাদেশ পরমাণু শক্তি কেন্দ্রে। এটি মেইন ফ্রেম জাতীয় কম্পিউটার।
মেইন ফ্রেম জাতীয় কম্পিউটার, মেইন ফ্রেম জাতীয় কম্পিউটার, এটি মেইন ফ্রেম জাতীয় কম্পিউটার। আর এই কম্পিউটারটার নাম অবশ্যই মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন, IBM 1620, IBM 1620, IBM 1620। তাহলে এক লাইনে 4টা ইম্পর্টেন্ট তথ্য আপনারা জেনে গেলেন, খুব ইম্পর্টেন্ট। তাহলে লিখবেন, তাহলে আমাদের অবশ্যই একটা জিনিস জানতে হবে না যে বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগ কত সালে চালু হয়। লিখবেন 1984 সালে, 1984 সালে বুয়েটে সর্বপ্রথম কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ চালু হয়। 1964 সালে, 1964 সালে সর্বপ্রথম বুয়েটে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ চালু হয়। তারপর নিচে লিখবেন 1900, সবগুলো স্টেটাসটা দিয়ে নিচে লিখে যাবেন। 1989 সালে, 1989 সালে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ কম্পিউটার সোসাইটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ কম্পিউটার সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1989 সালে। তাহলে 1964 সালে বাংলাদেশে সর্বপ্রথম কম্পিউটার আসে। 1984 সালে বাংলাদেশের সর্বপ্রথম কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ চালু হয়। কোথায় চালু হয়? বুয়েটে চালু হয়। 1989 সালে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি প্রতিষ্ঠিত হয় এবং 1996 সালে বাংলাদেশে, খুবই ইম্পর্টেন্ট তথ্য, মনে রাখবেন সব কিছু, খুবই ট্রিপল স্টার দিয়ে মনে রাখবেন। 1996 সালে বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয়। কত সালে? 1996 সালে বাংলাদেশে ইন্টারনেট চালু হয়। কবে? 1996 সালে। এবার লিখবেন কম্পিউটারের প্রকারভেদ। আমরা জানি অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার। এভাবে লিখবেন যে একটা হেডিং দেন, অ্যানালগ কম্পিউটার, অ্যানালগ, অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ শব্দের অর্থ সাদৃশ্য, এটা আপনারা জানেন, কিন্তু বিষয়টা এখানে ওরকম না। অ্যানালগ কম্পিউটারে এখানে বিষয়টা হলো যে পর্যায়ক্রমে উঠানামা করা, পর্যায়ক্রমে উঠানামা করা, এরকম ঢেউয়ের মতো। তা আপনারা দেখবেন মোটর গাড়ির সংকেত দেখে রাখবেন, বা ঘড়ির কাঁটা, এগুলোতে দেখে রাখবেন, এগুলো সবই অ্যানালগ। এগুলা কী করে? ওঠানামা করে, এরকম ঢেউয়ের মতো ওঠানামা করে, এভাবে সংকেত আদান প্রদান হয়। আগে যে কম্পিউটারগুলো ছিল অ্যানালগ, সেইটা ছিল এরকম, যে এরকমের ওঠানামা করে। তো আর মনে রাখবেন যে অ্যানালগ কি, এর উদাহরণ কী কী? মোটর গাড়ির স্পিড মিটার, ঘড়ি ইত্যাদি। আর কিছু না জানলেও চলবে। আর এটার সূক্ষ্মতা অনেক কম ছিল, এই অ্যানালগ কম্পিউটারের কাজের সূক্ষ্মতা অনেক কম ছিল। ডিজিটাল কম্পিউটার, এখানে ইম্পর্টেন্ট আছে, বিষয়গুলো মনে রাখবেন। আমি আগেও বলছি যে ডিজিটাল, ডিজিটাল কোথা থেকে আসলো? আপনারা সবসময় শুনবেন যে ডিজিটাল যুগ, ডিজিটাল যুগ। কীভাবে এই ডিজিটালটা আসলো? কম্পিউটার কী কী বুঝে? 0 আর 1, এটা কি? দুটা ডিজিট কিনা? এই ডিজিট থেকেই ডিজিটাল শব্দটির উৎপত্তি। বর্তমানকালে কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 বুঝে, এই জন্য বলা হয় যে বর্তমানের যে কম্পিউটারগুলা সবগুলা ডিজিটাল কম্পিউটার। এই জন্য এখান থেকেই ডিজিটাল শব্দটির উৎপত্তি। কোন দুটা ডিজিট? 0 আর 1। আর এখানকার সংকেতগুলা উঠানামা করে না, 1 অফ এরকম হয়। 0-র জন্য অফ আর 1-এর জন্য 1। আগেরটা ছিল, অ্যানালগেরটা ছিল এরকম ঢেউয়ের মতো, আর এটা ওঠা, এটা হলো এরকম, একেবারে 1 হবে, না হলে অফ হবে, 1 হবে, না হলে অফ হবে। 0 অন, 0 অন, 0 অন, 0 অন, এভাবে কাজ করে। এখন ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট লিখবেন হাইব্রিড কম্পিউটার।
হাইব্রিড কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ প্লাস ডিজিটাল, মানে অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে যে কম্পিউটার গঠিত হয় সেটাই হলো হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে যে কম্পিউটার গঠিত হয় সেটাই হলো ডিজিটাল কম্পিউটার। তাহলে অ্যানালগ লিখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, ট্রিপল স্টার দিবেন। হাইব্রিড কম্পিউটারের ইনপুট অ্যানালগ প্রকৃতির, ইনপুট অ্যানালগ প্রকৃতির, ইনপুট অ্যানালগ প্রকৃতির, আউটপুট ডিজিটাল প্রকৃতির, ইনপুট অ্যানালগ প্রকৃতির, আউটপুট ডিজিটাল প্রকৃতির। ইনপুট অ্যানালগ প্রকৃতির, আউটপুট ডিজিটাল প্রকৃতির। এখন এর উদাহরণটাও জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। যে সাধারণত হাসপাতালে রোগীর রক্তচাপ, তাপমাত্রা ইত্যাদি নির্ণয় করার ক্ষেত্রে এই হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয়। এছাড়া বর্তমানকালে যুদ্ধক্ষেত্রে, জঙ্গি বিমানেও এই হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয়। এবার লিখতে পারেন আকার আকৃতির ভিত্তিতে কম্পিউটার 4 প্রকার। এটা শুধুমাত্র আমরা প্রকারটাই জানবো, খুব বেশি আর উদাহরণগুলো নিজে জেনে রাখবেন। যে আকার আকৃতির ভিত্তিতে কম্পিউটার 4 প্রকার। সুপার কম্পিউটার, 2 মেইন ফ্রেম কম্পিউটার, 3 মিনি কম্পিউটার, 4 মাইক্রো কম্পিউটার। আমরা যে কম্পিউটারগুলো বর্তমানকালে ব্যবহার করি সেটা হলো এই মাইক্রো কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, পামটপ ইত্যাদি। ডেস্কটপ কম্পিউটারের নাম ডেস্কটপ কেন? সাধারণত যে ডেস্কের উপর রাখা হয় সেজন্য। আর ল্যাপটপ মানুষ কোলে ব্যবহার করে, কোলের উপর রেখে। ল্যাপ মানে কি? কোল অবশ্যই। আর পাম্পটপ, পাম্প মানে হাতের তালু, এই জন্য হাতের তালুতে রেখে ব্যবহার করা হয়। এই জন্য এই সবগুলো, এই ডেস্কটপ, ল্যাপটপ, পাম্পটপ সবই এই মাইক্রো কম্পিউটারের উদাহরণ। আজকে এ পর্যন্তই থাকবে স্যার। অনেক কি তো শেষ হয়েছে? হ্যাঁ। শেষে পছন্দ হয়েছে? হ্যাঁ, এ পর্যন্তই আজকের লেকচার, এ পর্যন্তই ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ কম্পিউটার ক্লাস হলো। আপনারা এই আজকের ক্লাস থেকে যে নোট নিয়েছেন, নোটটা তো সংরক্ষণ করবেন। তাছাড়া ভিডিওটা এখানে থেকে যাচ্ছে, আপনারা এখানে আরও প্রয়োজনে দেখে নিয়ে নোটটা পারফেক্ট করে নেবেন। এ পর্যন্ত আমরা লাইভ ক্লাসের উপরে অনেকগুলো পরীক্ষা নিয়েছি। আজকে যে ক্লাসটি হলো এর উপরে তো আমরা একটা পরীক্ষা নেবই, 20 নম্বরের একটা পরীক্ষা নেব। আর আগে যেগুলো মিসিং হয়েছে সেটা আমার মনে আছে, সেটাও এর সঙ্গে সংযুক্ত করে দেবো আর কি। আজকে খুব জরুরি কিছু ঘোষণা আছে, খুব বেশি সময় আমি নেব না, খুব সংক্ষেপে শেষ করব। সেটা হচ্ছে অনেক বড় একটা প্রোগ্রাম পরিচালনা করতে হচ্ছে। গ্রুপে যারা আপনারা আছেন সব মেম্বারের সঙ্গে আমি খোলামেলা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি যে আপনাদের কথা দিয়েছিলাম যে 40টি ফ্রি ক্লাস দেব, যেহেতু আমি মুখ দিয়ে বের করেছি, এটা বলেছি এবং বুঝে সুঝেই বলেছি, 40টি ক্লাস এখানে হবে, পরীক্ষাও হবে। তবে অনেকেই বলছে এতটুকু যথেষ্ট না, আমরা পুরনো একটা কোর্স কমপ্লিট করাতে চাই। সেটা হচ্ছে 120টি ক্লাস থাকবে। এর আগে আমি বলেছি, খুব সংক্ষেপে এখন বলে দিচ্ছি, বোঝার চেষ্টা করুন। মানে বিসিএস এর জন্য পুরো একটা কোর্স, সেই কোর্সে 120টি ক্লাস থাকবে। ক্লাসের ডিউরেশনটা অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে থাকবে, 120টি ক্লাস। এবং এই ক্লাসের উপরে ভিত্তি করে 120টি নোট, 120টি ক্লাস, 120টি নোট, এই 120টি নোট আমরা প্রোভাইড করব।
ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছে সবাইকে আমরা ডাকযোগে 120টি নোট পাঠিয়ে দেব। হ্যাঁ, আর এক্সাম কোর্সটাও আমরা, এখানে তো এক্সাম চলছে, জুমের মাধ্যমে আমরা পুরো একটা এক্সাম কোর্স আমরা এখানে করাবো আর কি। এক্সাম কোর্স পুরোপুরি একটা এক্সাম কোর্স, সম্পূর্ণ একটা বিসিএস যে কোর্সটা, এটা দুটোই আমরা করাবো। তো বিসিএস উদ্যম থেকে আমরা এখন কাজ করছি। বিসিএস উদ্যমের সঙ্গে এখন যেসব শিক্ষক সম্পৃক্ত তারা অধিকাংশই কনফিডেন্সের টিচার ছিল, আমি সহ আরও যারা আজকে নোমান ক্লাস নিল, যারা এ গ্রেডের টিচার তাদেরকে নিয়ে বিসিএস উদ্যম একটা তাদের যাত্রা শুরু করেছে। বিসিএস উদ্যমে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হতো, তো এখন তো সেটা আমরা ফলো করতে পারছি না। এখন যেহেতু অনলাইনে ক্লাস, এই অনলাইনে পরিপূর্ণ একটা কোর্স পরিচালনা করার জন্য আমরা বড় একটা ছাড় দিতে চাই। সেটা হলো আমরা এই কোর্সটা করিয়ে থাকি 18,200 টাকা দিয়ে, কিন্তু আমরা পুরো কোর্স 120টি ক্লাস 120টি নোট এটা বাসায় আমরা পৌঁছে দেব। এজন্য আপনাদের সঙ্গে খোলামেলা আমি বলতে চাই, সেটা একদম কম টাকা আমি নির্ধারণ করেছি, সেটা হচ্ছে মাত্র 4,200 টাকায় এই কোর্সটা সম্পন্ন করা যাবে। এর মধ্যে নোটপত্র সব কিছু থাকবে। আমরা চিন্তা করে দেখেছি যে জাস্ট এটা পরিচালনা করতে যে খরচটা হয়, এই বৈশ্বিক দুর্যোগে পরিচালনা করতে যে খরচ হয় সেটা আমরা কিন্তু নির্ধারণ করেছি। আর এক্সাম কোর্সের জন্য, এক্সাম কোর্সে আমরা নিয়ে থাকি হচ্ছে 7,200 টাকা, এখানে মাত্র 2,200 টাকা। আমি আবার বলছি, এক্সাম কোর্স 7,200 টাকার পরিবর্তে 2,200 টাকা। আর পুরো বিসিএস কোর্স সেখানে এক্সাম সহ সব কিছু মিলে 5,200 টাকা নির্ধারণ করা হয়েছে। এই কোর্স চালু করার কারণে আমাদের এই মানে জেনারেল যে কোর্সটা এখন চলছে সবার জন্য ওপেন করে দিয়ে রেখেছি, এটা কিন্তু আমরা বন্ধ করব, এটা চলতেই থাকবে। ঠিক আছে, আর একটা কথা আপনাদের বলি, সেটি হচ্ছে যে সারা বিশ্বের অবস্থা কিন্তু এখনও খুব ঝুঁকিপূর্ণর মধ্যে আমরা আছি। স্বাভাবিক অবস্থা এত তাড়াতাড়ি ফিরে আসছে না। প্রতিনিয়ত কিন্তু লোকজন মারা যাচ্ছে সারা পৃথিবী জুড়ে। এত সহজে স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলতে পারবে না। ফিজিক্যাল যে ক্লাসটা হয় বাস্তবে, সেটা নেওয়া কিন্তু এত সহজ না, এটা বেশ সময় লেগে যাবে আমাদের মনে হচ্ছে। এবছর হবে কিনা সন্দেহ, কিন্তু পিএসসি যদি সার্কুলার দিয়ে দেয় তাহলে খুব শর্ট টাইমের মধ্যে কিন্তু পরীক্ষাগুলো হয়ে যাবে। এই জন্য আপনারা যে যেখানে আছেন, আর এই কথাটা খুব মনোযোগ শোনা দরকার, যে বৈশ্বিক যে দুর্যোগটা চলছে, হ্যাঁ, সব কিছু স্তব্ধ হয়ে গেছে, কিন্তু সরকার তার রাষ্ট্রের যে শাসনযন্ত্রে যেখানে প্রয়োজন অনুযায়ী যে সার্কুলারটা কিন্তু সার্কুলার এসে যাবে, এবং সার্কুলার এসে গেলে আবারও আমি রিপিট করছি যে কথাটি বলতে চেয়েছি, যে সার্কুলার যখন এসে যাবে খুব শর্ট টাইমের মধ্যে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। আরেকটি কথা মনে রাখবেন, অনেকেই আমরা ভাবছি যে 41 বিসিএসটাই হয়নি, তাহলে 42 আর 43 তো অনেক দেরির কথা না। আপনারা মনে রাখবেন যে 41, 42, 43, আমি তো 1 বছরের কথা বলছিলাম, এমনও হতে পারে 6 মান্থের মধ্যে 3টি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। কিন্তু আবারও বলছি, 41, 42, 43 এই 3টি বিসিএস 6 মান্থের মধ্যে হয়ে যেতে পারে। এর অনেকগুলো যৌক্তিক কারণ রয়েছে। ঠিক আছে, তো আমি আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না। আপনারা যারা আমাদের সঙ্গে এই জেনারেল যে প্রোগ্রামটা আমরা পরিচালনা করছি, এটার বাইরেও স্পেশাল যারা এই 120টি ক্লাস 120টি নোট এবং সকল পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত হয়ে জমে ক্লাস করতে চান, তারা অবশ্যই এখানে তাদের আগ্রহ প্রকাশ করবেন। আরেকটি কথা বলি, সেটা হচ্ছে নেটে কিন্তু সমস্যা থাকে, ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় সমস্যা থাকে। সমস্যা থাকার কারণে অনেক সময় স্লো শোনা যায়, বন্ধ হয়ে যায়, এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, যেহেতু প্রযুক্তি আপনারা বোঝেন বা
নেট স্লো থাকলে লেখাটা ফেটে যায় এবং লেখাটা ছোঁয়া ছোঁয়া হয়ে যায়। আমরা এখানে যে কম্পিউটারে দেখছিলাম, কেউ কেউ ল্যাপটপে বসে দেখছে বা মোবাইলে আমরা দেখছিলাম, আমরা আমাদের পরিষ্কার দেখতে পাচ্ছিলাম এবং শুনতে পাচ্ছিলাম। যারা শুনবেন না তারা একটু ধৈর্য সহ্য সহকারে থাকবেন, পরে আপনি এটা শুনে নেবেন, যেহেতু ভিডিওটা আমরা রাখছি। তো কথা আমি বাড়াতে চাচ্ছি না। আগামীকালকেও কিন্তু ক্লাস থাকবে। আগামীকালকেও আমরা লাইভ ক্লাসটা জাস্ট 9টায় শুরু করব। ক্লাসের বিষয়টা আগেই আমরা জানাতে পারি না, অনেকগুলো কারণ থাকে। টিচারদের সাথে যোগাযোগ করা, অনেকেই ঢাকার বাইরে আছে, এখনো পর্যন্ত ঢাকাতে এসে পৌঁছেনি, যে কারণে ঘোষণাটা দিয়ে রাখি আমরা। কোন বিষয়ে ক্লাস হবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না, তবে আগামীকালে কিন্তু 9টায় নিশ্চিত লাইভ ক্লাস হচ্ছে ইনশাল্লাহ। তো আজকে কথা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। বিসিএস উদ্যমের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ধৈর্য সহকারে আমাদের সঙ্গে ক্লাস করছেন, সাথে থাকছেন, তাদেরকে ধন্যবাদ। আপনাদের সামনে কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত, আমি যাকে তৈরি করেছিলাম সে কিন্তু আজকে এসে কিন্তু ক্লাস নিচ্ছে এবং সে একটা এখন কিন্তু জব 1 ক্লাস জব করে। আবার তো গেজেটেড হলেই চলে যাবে আর কি। তো আমাদের এখানে যে আসবে সামনে, আমি ফজলে আমিনের সঙ্গে কথা বলেছি যে বিশেষ পরীক্ষায় ফার্স্ট হয়েছে। আরও যারা ভালো ক্লাস নেয়, এ গ্রেডের যারা টিচার আছে, সবাইকে আমি এখানে আনতে পারবো, এই প্ল্যাটফর্মে আনতে পারবো ইনশাল্লাহ। আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে যে বিসিএস উদ্যম অনলাইন কোর্সের মাধ্যমে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে চাই, পড়াশোনার পরিবেশ সৃষ্টি করতে চাই, সেটা আমার মনে হয় তৈরি হয়েছে। সবাই কিন্তু প্রশংসা শুরু করেছে। এরকম একটা ডিসিপ্লিন ওয়েতে বাংলাদেশে কিন্তু কোনো গ্রুপ নেই। কোনো গ্রুপের আমি সমালোচনা করব না, যে যার যার মতো চালাচ্ছে, তবে এই গ্রুপটা কিন্তু একটু ভিন্ন রকম। যারা আসছে পড়াশোনা ছাড়া এখানে ইয়ার্কি ফাজলামি এই সমস্ত কোনো কিছু কিন্তু এখানে না, ইনশাল্লাহ থাকবে না। তাহলে এই জায়গাটা যারা আসবে তারা পড়াশোনার মনোভাব নিয়ে আসতে হবে, একটা চাকরি পাওয়ার মনোভাব নিয়ে আসতে হবে। তো ঠিক আছে, আজকে আর কথা বাড়াবো না, এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।